আজও রাজধানী ছাড়ছে ঘরমুখো মানুষ। বঙ্গবন্ধু সেতুতে দীর্ঘ যানজট, ফেরিঘাটে যাত্রীদের ভোগান্তি। রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরে 2 বাসের সংঘর্ষে 6 জন নিহত, আহত বেশ কয়েকজন। ঈদ ঘিরে রাজধানীতে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টি, টার্গেটে পশুরহাট, শপিং মল সহ বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালের মানুষ। দেশে এলো সিনোফার্মের আরো 20 লাখ করোনার টিকা। সোমবার আসছে মডার্নার আরো 30 লাখ ডোজ। এবং করোনা মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরেই হচ্ছে হজ, তাওয়াফে মুখরিত মক্কার পবিত্র কাবা চত্বর। স্বাগত সকাল 9টার 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনাদের সঙ্গে আছি নুসরাত আফরিন। শিরোনাম শুনছিলেন, এবার পুরো খবর। পরিবারের সাথে ঈদ উদযাপন করতে করোনা সংক্রমণকে উপেক্ষা করে ঢাকা ছাড়ছেন অনেকে। রাজধানীর সব বাস টার্মিনালে রয়েছে ভিড়। এদিকে মহাসড়কে যানজট থাকায় নির্ধারিত সময়ে ঢাকায় পৌঁছাতে পারছে না বাস। এতে দীর্ঘ সময় কাউন্টারে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। বাস টার্মিনালে আশেপাশে সড়কেও রয়েছে যানজট। এদিকে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে নির্ধারিত সময়ে ছেড়ে যাচ্ছে আন্তনগর ট্রেন। এসব ট্রেনের স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবণতা দেখা গেলেও একেবারে উল্টো চিত্র লোকাল ও কমিউটার ট্রেনে। এসব ট্রেনে গাদাগাদি করে চলাচল করছেন যাত্রীরা। ঈদের আগে দেশের দক্ষিণাঞ্চল থেকে অনেকেই রাজধানী ফিরে আসছেন। ভোর থেকে কিছুটা ভিড় রয়েছে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে। ভিড় থাকলেও মানা হচ্ছে না সামাজিক দূরত্ব। অনেকের মুখেও নেই মাস্ক। ঈদযাত্রার আরো খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী, রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। তানভীর, গাবতলীতে কি অবস্থা দেখছেন? যাত্রীদের ভোগান্তির খবর কি, আর বাসগুলো সময় মতো ছেড়ে যাচ্ছে কিনা? প্রথমেই আমি বলি, ঈদ কিন্তু যেমনটি আনন্দের তেমনি ঈদ যাত্রা কিন্তু একটা ভোগান্তি, সেটাও কিন্তু সবার সঙ্গেই বেশ পরিচিত। সেই ভোগান্তির চিত্র কিন্তু গাবতলী বাস টার্মিনালে অনেকটাই স্পষ্ট। আপনি জানেন যে কয়েকদিন হলেই মহাসড়কগুলোতে যে যানজট তৈরি হয়েছে, সেই যানজটের কারণে কিন্তু বাসগুলো নির্ধারিত সময়ে আসলে রাজধানীতে ঢুকতে পারছে না, যার কিন্তু আসলে খেসারত দিতে হচ্ছে যাত্রীদের, যারা টিকিট করে নির্ধারিত সময়ে বাসে ওঠার জন্য টার্মিনালগুলোতে আসছেন, তাদের কিন্তু দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। তবে একটি ভালো বিষয় হচ্ছে, সকালে এসে আমরা যখন কাউন্টারগুলোর সঙ্গে কথা বলছিলাম, তারা আমাদের যেটি জানাচ্ছিলেন যে বিগত 2-3 দিনে যে পরিমাণ ডিলে হয়েছে কিংবা শিডিউল বিপর্যয় হয়েছে, সেই তুলনায় আজকে কিছুটা কমেছে। কালকে রাত্রের কিছু গাড়িও কিন্তু আজকে ভোরে ছাড়তে বাধ্য হয়েছে, কারণ গাড়িগুলো ঢাকায় ঢুকতে বেশ সময় নিয়েছে যানজটের কারণে। কিন্তু আজকে যেগুলো 9টা-10টার গাড়ি, সেই গাড়িগুলো তারা টার্মিনাল থেকে আমাদের যেটি জানানো হয়েছে যে হেমায়েতপুর, সাভার এইসব জায়গায় আছে, অর্থাৎ ওখান থেকে আসলে 1 থেকে 2 ঘন্টার বেশি ডিলে হবে না, এমনটি কিন্তু তারা আমাদের জানাচ্ছেন। আর সেই সঙ্গে ভোগান্তির পাশাপাশি যদি বলি যে শুরু থেকে যেটি সরকার নির্ধারিত একটি ভাড়া নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল 60% বেশি ভাড়া, সেটি কিন্তু আসলে কাউন্টারের বেশিরভাগই মানছেন না। তারা কিন্তু ডাবলের বেশি ভাড়া আমরা দেখেছি শুরুর দিন থেকে নিচ্ছেন। তবে আজকে কিন্তু তুলনামূলক শুক্র শনিবারের চেয়ে, যেহেতু আজকে একটি কর্মদিবস রোববার, সেই হিসাবে যাত্রীর চাপ তুলনামূলক কম। তারপরেও অনেক যাত্রী আপনারা টার্মিনালে দেখছেন। তবে ঈদ যাত্রী হিসেবে যে পরিমাণ যাত্রী থাকার কথা, সেই যাত্রী কিন্তু আজকে নেই, এমনটাই কিন্তু কাউন্টারের যারা আছেন তারা আমাদেরকে জানিয়েছেন। আর যেহেতু যাত্রীর চাপ গতকাল থেকে শুরু করে বরাবরই আমরা বেশ যাত্রীর চাপ দেখছি এবং গাড়ি পরিবহন সংকট দেখছি, সেই জায়গা থেকে যদি স্বাস্থ্যবিধির বিষয়টি আমি বলতে চাই, সেটা কিন্তু অনেকটাই আসলে ভেঙে পড়েছে। কারণ আমরা প্রথম 2-1 দিন যখন দেখছিলাম যে অর্ধেক যাত্রী নিয়ে পরিবহনগুলো যাচ্ছিল, এখন কিন্তু বেশিরভাগ পরিবহন আমরা দেখছি কাউন্টার কিছু গাড়ি নির্দিষ্ট করে বলতে গেলে কিছু গাড়ি বাদ দিয়ে বেশিরভাগ গাড়ি কিন্তু পূর্ণ যাত্রী নিয়ে কিন্তু রাজধানী ছাড়ছে। তবে আজকে একটি ভালো খবর হচ্ছে যে আমরা শুনেছি যে বিআরটিএর থেকে একটি ভ্রাম্যমাণ আদালত এই গাবতলী বাস টার্মিনালে পরিচালনা করা হবে। সেই ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট সহ পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী এখনও আসলে টার্মিনালে এসে পৌঁছায়নি এবং যারা যাত্রী আছে তারা কিন্তু আসলে আশা করছেন
যে এই যে অতিরিক্ত ভাড়ার অভিযোগ সকাল থেকে তারা আমাদের করছিলেন, সেই অতিরিক্ত ভাড়া হয়তো ভ্রাম্যমাণ আদালত আসলে তাদের দিতে হবে না এবং তাদের ভোগান্তি কিছুটা হলে লাঘব হবে এই আশা করছেন। তো আমরাও আসলে সেই ভ্রাম্যমাণ টিমের জন্য আসলে অপেক্ষা করছি। তো গাবতলী বাস টার্মিনাল থেকে কিন্তু আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সর্বশেষ। বাস কাউন্টারগুলোর খবর জানাচ্ছিলেন সুমন তানভীর। এই মুহূর্তে আমরা যেতে চাচ্ছি কমলাপুর রেল স্টেশনে আছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। নাহিদ, স্টেশনের কি খবর? সেখানে স্বাস্থ্যবিধির বিষয়গুলো মানা হচ্ছে কিনা, আর ট্রেন সময় মতো ছাড়ছে কিনা, এই খবর জানা। আজকে সকাল থেকেই যাত্রী সাধারণের ভিড় কিন্তু গত কয়েকদিনের তুলনায় আমরা একটু সকাল থেকে একটু বেশিই দেখছি। যেটি আমরা সকালে আসার পরে যেটি দেখেছি হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা এবং রেলওয়ে কর্তৃপক্ষ সকাল থেকে যাদেরকে ভেতরে প্রবেশ করাচ্ছেন প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করছেন এবং স্বাস্থ্যবিধি যারা মানছেন না তাদেরকে মূলত হচ্ছে প্রথম অবস্থায় বের করে দিচ্ছেন। সেই ক্ষেত্রে আমি যদি এখানকার শুরুতে প্রবেশপত্রে আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, মূলত হচ্ছে রেলওয়ে কর্তৃপক্ষ তাদের নিজস্ব নিরাপত্তা বাহিনী এবং তাদের কর্মকর্তাদের দ্বারা মাইকিং করছেন এবং টিকিট চেক করছেন। যারা হচ্ছে তাদের গন্তব্যে যাবেন টিকিট প্রদর্শন করা এবং যাদের মুখে মাস্ক নেই তাদেরকে কিন্তু তারা জিজ্ঞাসাবাদ করছেন। এছাড়া এই জায়গাটিতে আমরা যেটা দেখেছি হচ্ছে সকালবেলা একটু চাপ একটু বেশি থাকছে, বেলা বাড়ার সাথে সাথে চাপ আজকে কিছুটা কমে যাবে এমনটাও কিন্তু আমাদেরকে রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন, যেমনটা গতকালকেও একই পরিস্থিতি হয়েছিল। তবে ভিন্ন চিত্রচিত্র হচ্ছে আপনার বলা চলে লোকাল ট্রেন যেগুলো আছে তার ক্ষেত্রে আমি আপনাকে একটু দেখানোর চেষ্টা করব লোকাল ট্রেনের কাউন্টার কেন্দ্রিক যাত্রীদের যে আনাগোনা এবং যাত্রীদের যে ভিড়, যেখানে স্বাস্থ্যবিধি পুরোপুরি উপেক্ষিত। এখানে বলা চলে শত শত মানুষ অবস্থান করছেন, একেবারে গাদাগাদি অবস্থানে মধ্য দিয়ে কিন্তু মানুষ তাদের রেল যাত্রা করতে চাচ্ছেন। আমি যদি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, কাউন্টারগুলোতেও উপচে পড়া ভিড়। যাত্রীরা যেটি অভিযোগ করছেন লোকাল ট্রেনের ক্ষেত্রে তাদের যেমনটা স্বাস্থ্যবিধি মানানোর ব্যাপারে বা ব্যবস্থাপনার ব্যাপারেও কিন্তু রেল কর্তৃপক্ষ যদিও বলে আসছে যে অর্ধেক আসনে যাত্রী পরিবহন করা হবে, তবে লোকাল ট্রেনের ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব হচ্ছে না। আমি যদি এই মুহূর্তে কাউন্টারের চিত্রটা আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, সেখানেও কিন্তু একই অবস্থা, একেবারে ভিড়ের মধ্য দিয়েই মূলত হচ্ছে রেল কর্তৃপক্ষ তাদের যে ব্যবস্থাপনা সেটি কিন্তু করছেন। এছাড়া মূলত যাত্রীরা যেটি বলছেন, অনেকে টিকিট চাইলেও টিকিট কিনতে পাচ্ছেন কিন্তু স্ট্যান্ডিং টিকিট বিক্রি হচ্ছে এরকম কিন্তু তারা বলছেন। যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যাত্রী বলা চলে টিকিট শেষ হয়ে যাওয়ার পরেও বাড়তি যাত্রী নিচ্ছেন যারা কিনা দাঁড়িয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে, যার মধ্যে একেবারে স্বাস্থ্যবিধি উপেক্ষিত এমনটাই কিন্তু বলছেন মূলত হচ্ছে যাত্রী সাধারণ যারা আছেন তারা। এছাড়া আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, প্রতিদিনই প্রায় 38 জোড়া হচ্ছে আন্তঃজেলা ট্রেন এবং 19 জোড়া আপনার লোকাল ট্রেন কিন্তু আজকে ছেড়ে যাচ্ছে এই কমলাপুর স্টেশন থেকে। তো সবকিছু মিলিয়ে আজকের যে পরিস্থিতি বলা চলে, মানুষের ভিড় কিন্তু বাড়ছে, বেলা বাড়ার সাথে সাথে হয়তো আজকের ভিড়টা কমবে, তবে আগামীকাল থেকে যাত্রী সাধারণের চাপ আরো বাড়বে বলে কিন্তু রেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন। কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ঈদে ঘরমুখী মানুষের কথা জানাচ্ছিলেন নাহিদ কামাল। আজ সড়ক, মহাসড়ক ও ফেরিঘাটে বাড়ি ফেরা মানুষের ভিড় বেড়েছে, সেই সাথে বেড়েছে যানবাহনের চাপ। যানজটে গন্তব্যে পৌঁছাতে সময় লাগছে কয়েক গুণ বেশি। ভোর থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের গাড়ি দীর্ঘ সারির সৃষ্টি হয়েছে। বঙ্গবন্ধু সেতু থেকে টাঙ্গাইলে শহরের বাইপাস পর্যন্ত তৈরি হয় 25 কিলোমিটার যানজট। এতে চরম ভোগান্তিতে পড়েছেন চালক ও যাত্রীরা। যানজট নিরসনের কাজ শুরু করেছে হাইওয়ে পুলিশ। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলার কথা থাকলেও বেশিরভাগ ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। এদিকে নদীতে স্রোত ও পশুবাহী ট্রাকের চাপে দৌলতিয়া ফেরিঘাটে যানবাহনের দীর্ঘ সারি। ঘাটে 0 পয়েন্ট থেকে মহাসড়কে 5 কিলোমিটার এলাকা পর্যন্ত পারের অপেক্ষায় রয়েছে যানবাহন। এর মধ্যে বেশিরভাগই পশুবাহী ট্রাক। একই অবস্থা মুন্সিগঞ্জ শিমুলিয়া ঘাটে। স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করেই গাদাগাদি করে ফেরি, লঞ্চে পার হচ্ছেন যাত্রীরা। বাড়ি ফেরা মানুষের খবর জানাতে টাঙ্গাইল ও মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি সড়কের পরিস্থিতি নিয়ে জানাতে। টাঙ্গাইল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুনুর রহমান। মামুনুর, এর আগের খবর আপনি জানাচ্ছিলেন, এই মুহূর্তে আসলে যানজটের কেমন অবস্থা দেখছেন এবং যানজট নিরসনের যে উদ্যোগটি নেওয়া হয়েছিল সেই অবস্থাটি এখন কেমন? যানজটের পরিস্থিতি কিছুটা উন্নতি হচ্ছে, পুলিশের তৎপরতায় যানজটটা ছাড়তে শুরু করেছে। আশা করা যায় যে আগামী 2 ঘন্টা বা 3 ঘন্টার ভিতরে যানজট অনেকটাই নিরসন হবে।
যানজটের দৈর্ঘ্যটা সকাল থেকে যেমনটি বলছিলাম যে যানজটের দৈর্ঘ্য হচ্ছে বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থেকে টাঙ্গাইলের শহর পার 25 কিলোমিটার এলাকা জুড়ে যানজট ছিল, যেটা আস্তে আস্তে কমতে শুরু করেছে। এখন যেটা হচ্ছে যে 25 কিলোমিটার এলাকা জুড়ে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় যানজট রয়েছে। আমি যদি দর্শকদেরকে দেখাই, এখন আছি আমি টাঙ্গাইলের কালিহাতী উপজেলা পুংলি নামক স্থানে। এখানে গাড়ির যে দীর্ঘ সারি দেখা যাচ্ছে যে মহাসড়কের লম্বা জায়গা জুড়েই কিন্তু এই একই অবস্থা বিরাজ করছে। সেই সাথে আমি একটি তথ্য দিই, বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ আমাদেরকে যে তথ্য জানিয়েছে সেই তথ্য অনুযায়ী গত 24 ঘন্টায় এই সেতুতে কিন্তু 32,713টি যানবাহন পারাপার করেছে। সাধারণভাবে যতগুলি যানবাহন পারাপার হয় তার দ্বিগুণের চেয়ে বেশি যানবাহন চলাচলের কারণে কিন্তু এই যে যে গাড়ি যে দীর্ঘ সারিটি দেখা যাচ্ছে বা যানজট দেখা যাচ্ছে, এটা কিন্তু সৃষ্টি হয়েছে। তো এই বিষয়ে কথা বলেছি আমরা টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়ের সাথে। তিনি যেটা বলেছেন যে মহাসড়কের যানজট নিরসনে এবং নিরাপত্তা রক্ষার্থে কিন্তু এই মহাসড়কের 603 জন পুলিশ সদস্য কাজ করছে, যারা 24 ঘন্টায় শিফটিং অনুযায়ী কাজ করছে, যাতে মহাসড়কের যানজটের সৃষ্টি না হয় বা যানজট সৃষ্টি হলে সেটা দ্রুততম সময়ের মাঝে যেন নিরসন করা যায়, সেই প্রকল্পেই কিন্তু 603 জন পুলিশ সদস্য কাজ করছে। এর বাইরে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে এলেঙ্গা হাইওয়ের যিনি ইনচার্জ রয়েছে ইয়াসির আরাফাত, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে অতিরিক্ত যানবাহনের চাপে এই গাড়ির দীর্ঘ সারি সৃষ্টি হচ্ছে এবং যেটা যানজটে রূপান্তরিত হচ্ছে। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনিও আমাকে বলেছেন যে আগামী 2 থেকে 3 ঘন্টার মাঝে এই যানজট নিরসন হবে, এমনটি কিন্তু তিনি আমাদেরকে বলছেন। তো আসার কথা হচ্ছে যে যানজটের যে মাথাটা টাঙ্গাইলের যে অংশ বঙ্গবন্ধু সেতু পূর্ব পাশে, সেখানে কিন্তু যানজট অনেকটাই ছেড়ে গেছে এবং সেখান দিয়ে যানবাহন কিন্তু চলতে শুরু করছে, যার প্রভাবে আমি যে জায়গায় আছি 15 কিলোমিটার দূরে বঙ্গবন্ধু সেতু থেকে 15 কিলোমিটার দূরে এখানে কিন্তু যানবাহন চলতে শুরু করেছে। আশা করা যায় আগামী 2-3 ঘন্টার ভিতরে এই যানজট নিরসন হবে। এই হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গাইল যান। তো ভোর থেকে 25 কিলোমিটার যে যানজটটি রয়েছিল সেটি আস্তে আস্তে আসলে যানজট কমতে শুরু করেছে। এবার আমরা ঘাটের খবর জানবো। ঘাটের পরিস্থিতি জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শুভ ঘোষ। শুভ, সকাল থেকে ঘাট এলাকার লোকজনের ভিড় কেমন সেটি জানাবেন। আপনি এর আগের খবরে যেমনটি জানাচ্ছিলেন যে আসলে স্বাস্থ্যবিধি না মেনেই বিভিন্ন লঞ্চগুলো ছেড়ে যাচ্ছে আর অনেক ভিড় সেখানে রয়েছে ভোর থেকে। এখন কি অবস্থা সেখানে? দেখুন, সকাল থেকে যে চিত্র আমরা দেখেছি এখনো কিন্তু তার ভিন্নতা নেই, সেটি বলা চলে। এবং বেলা যত বাড়ছে এই বাড়ি ফেরা মানুষের ভিড় কিন্তু ততই বেড়ে চলেছে। আমরা শিমুলিয়া ঘাটে সকাল থেকেই কিন্তু দেখেছি যে প্রত্যেকটি ঘাটেই কিন্তু যে যাত্রীদের পাশাপাশি ফেরিতে কিন্তু যানবাহনের যে চাপ সেটি কিন্তু অব্যাহত আছে। এবং আমরা সকাল থেকে পুরো ঘাট এলাকা ঘুরে কিন্তু দেখেছি যে ছোট ব্যক্তিগত যে যানবাহনগুলো রয়েছে সেইগুলোর চাপ কিন্তু বেড়েই চলেছে ঘাট এলাকায়। এতে কিন্তু ঘাটের যে প্রবেশ মুখটি রয়েছে সেই প্রবেশ মুখ থেকে প্রায় 5 থেকে 6 কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে কিন্তু আপনার দীর্ঘ যে যানজট সেটি সৃষ্টি হয়েছে। এবং লঞ্চঘাটগুলোতে কিন্তু আমরা সকাল থেকেই দেখছি যে যাত্রীদের যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু এখনো অব্যাহত আছে। এবং বেলা যত গড়াচ্ছে এই যাত্রীদের চাপ কিন্তু ততই বেড়ে চলেছে। এবং আপনাকে যদি একটু জানিয়ে রাখি যে লঞ্চগুলোতে কিন্তু আপনার 60% অর্থাৎ ধারণ ক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের কথা থাকলেও কোনো লঞ্চেই কিন্তু সেই পরিমাণ যাত্রী নেওয়া হচ্ছে না, এবং বরং ধারণ ক্ষমতা 2 থেকে 3 গুণ বেশি যাত্রী নিয়ে কিন্তু এই লঞ্চগুলো চলাচল করছে। এবং এই ঘাটে আসার পর এসব যাত্রীরা কিন্তু যে যেভাবেই পারছেন ভিড় ঠেলে কিন্তু এইসব লঞ্চগুলোতে জায়গা করে নিচ্ছেন। তবে লঞ্চ ঘাট কর্তৃপক্ষের পাশাপাশি কিন্তু পুলিশের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মানাতে মাস্ক পরতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে। তবে কোনোভাবেই কিন্তু এই যাত্রীর উপচে পড়া ভিড়ের কারণে এই পরিস্থিতি সামাল দিতে কিন্তু আসলে অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাদের। এছাড়াও আমরা বিগত সময়গুলোতে ফেরিতে আসলে যাত্রীদের যে গাদাগাদির চিত্র আমরা দেখতে পেতাম, গত কয়েকদিনে সেটি দেখতে না পেলেও আজ সকাল থেকে কিন্তু আমরা দেখছি যে প্রত্যেকটি ফেরিতে কিন্তু যাত্রীদের যে চাপ সেটি কিন্তু একেবারে চোখে পড়ার মতো। এবং যাত্রীদের এই উপচে পড়া ভিড়ের কারণে কিন্তু আপনার খুব একটা যে যানবাহন সেটি কিন্তু ফেরিগুলো নিতে পারছে না। পাশাপাশি আপনার সব থেকে বেশি বিপাকে পড়েছে ঘাট এলাকায় আসা যে পণ্যবাহী যানবাহনগুলো রয়েছে সেইগুলো। আমি যদি একটু ছোট্ট করে পরিসংখ্যানটি বলি, পুরো ঘাট এলাকায় কিন্তু এখন প্রায় পারাপারের অপেক্ষায় 1000 পণ্যবাহী যানবাহন রয়েছে, যারা 2 থেকে 3 দিনেরও
ঘন্টারও বেশি সময় ধরে কিন্তু এই ঘাটে পারাপারের অপেক্ষায় রয়েছে। তবে আপনি জানেন যে আগামীকাল থেকে হয়তো গার্মেন্টস ছুটি হতে পারে এবং সেই তখন এই চাপটি আরো বেড়ে যাবে সেটি কিন্তু ধারণা করছে ঘাট কর্তৃপক্ষ। এবং বেলা যত বাড়ছে ততই কিন্তু এইসব যাত্রীদের চাপ কিন্তু বাড়ছে। এবং আমরা দেখেছি যে ঘাট এলাকার প্রবেশ মুখ থেকে প্রায় 3 থেকে 4 কিলোমিটার রাস্তা কিন্তু এইসব যাত্রীরা হেঁটে এই ঘাটে এসে পৌঁছাচ্ছেন। এরপরেই কিন্তু যে যেভাবে পারছেন লঞ্চগুলোতে কিন্তু উঠছেন। এছাড়াও কিন্তু আপনার যে ঘাট পরিস্থিতি কিন্তু আপনার যে পুলিশ এবং যারা ঘাট কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করছেন এই পরিস্থিতিটি সামলাতে, কিন্তু পুরো পরিস্থিতিটি নিয়ন্ত্রণে রাখতে কিন্তু তাদের অনেকটাই হিমশিম খেতে হচ্ছে। এখানে কিন্তু কোনোভাবেই স্বাস্থ্যবিধি কিংবা সামাজিক দূরত্ব মানার কোনো চিত্র কিন্তু আমরা দেখতে পাইনি। তো এই ছিল আমার কাছে শিমুলিয়া ঘাট থেকে এখনকার সবশেষ তথ্য। টাঙ্গাইল থেকে মামুনুর রহমান এবং শিমুলিয়া ঘাট থেকে শুভকর জানাচ্ছিলেন ঈদে ঘরমুখী মানুষের ভিড়ের চিত্র। ঈদ ঘিরে রাজধানীতে সক্রিয় অজ্ঞান ও মলম পার্টির সদস্যরা এদের টার্গেট কোরবানির পশুর হাট, শপিং মল সহ বাস, ট্রেন ও লঞ্চ টার্মিনালের গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেফতার হয়েছে এমন এক চক্রের 5 সদস্য। তারা অন্তত 25 মামলার আসামি। ঈদে কোরবানির পশু নিয়ে রাজধানীর হাটে আসছেন ব্যবসায়ীরা, নগরবাসীও যাচ্ছেন সেখানে। ব্যস্ততা বেড়েছে শপিং মল, বাস, ট্রেন, লঞ্চ টার্মিনালে। আর এ জায়গাগুলোতে টার্গেট করে সক্রিয় দুর্বৃত্তরা। এদের প্রতিরোধে মাঠে রয়েছে গোয়েন্দা পুলিশও। শনিবার নিউ মার্কেট ও হাজারীবাগে অভিযান চালিয়ে চেতনানাশক ওষুধ ও মলমসহ 5 জনকে গ্রেপ্তার করেছে তারা। পরে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে অভিনব সব কৌশলের কথা। গাড়ি দিয়ে মানুষ যাইতেছে, দেখা গেছে ফোনে কথা বলতেছে, তখন মনে করেন যে টান দিয়ে লইয়া যাইতেছে। আবার রিক্সা দিয়ে যাইতেছে, গলায় চেন আছে, টান দিয়ে নিয়ে যাইতেছে। এইভাবে এক হাতে তো আরেক হাতে যাইতো, আরেক হাতে তো আরেক হাতে যাইতো, এইভাবেই। গোয়েন্দারা বলছেন চুরি, ছিনতাই ছাড়াও কখনো কখনো ডাকাতিও করে চক্রের সদস্যরা। ঈদ সামনে রেখে হয়েছে অজ্ঞান ও মলম পার্টি। চক্রের প্রধান কফিলের 60টি সহ গ্রেপ্তার এই 5 জনের নামে আছে 25টি মামলা। ঈদুল আজহাকে কেন্দ্র করে বিশেষ করে যারা পকেটমার, তারপর মলম পার্টি, অজ্ঞান পার্টি, এদের দৌরত্ব বাড়ে। 5 জনকে ধরতে পেরেছি যারা কিছুদিন আগে জেল থেকে বের হয়েছে এবং তারা একটা প্রিপারেশন নিচ্ছিল যে তারা এই ধরনের নাশকতা ঘটাবে বা এই ধরনের ছিনতাই বা মলম দেওয়ার মাধ্যমে বা অজ্ঞান করার মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নেবে। ঈদের কয়দিন বাইরে চলাফেরায় নগরবাসীকে সতর্ক করে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে গোয়েন্দা পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখছেন বিরতিহীন সংবাদ। সংবাদে আরো থাকছে, করোনা সংক্রমণ না কমলে চিকিৎসা ব্যাহত হওয়ার শঙ্কা। ঈদের পরে লকডাউনে বন্ধ গার্মেন্টস সহ সব কারখানা। কিশোর গ্যাংয়ে দৌরাত্মে অতিষ্ঠ সংঘর্ষে 6 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 15 জন, যাদের 5 জনের অবস্থা গুরুতর। সকাল 6:30টার দিকে উপজেলার বদলিপুকুর বাসস্ট্যান্ড সংলগ্ন ঢাকা-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। রংপুর ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক শামসুজ্জোহা এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঢাকা থেকে যাত্রীবাহী বাস সেলফি রংপুরের দিকে যাচ্ছিল। সে সময় রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে আসছিল যাত্রীবাহী বাস জোয়ানা। এ সময় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে খাদে পড়ে যায় বাস। এতে ঘটনাস্থলে মারা যান 6 জন। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ও পুলিশ সদস্যরা আহত 15 জনকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। নিহতদের মরদেহ মর্গে প্রেরণ করা হয়েছে। তবে এখনো পর্যন্ত নিহতদের পরিচয় পাওয়া যায়নি। খাদে পড়া বাস দুটিকে উদ্ধারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে আরো জানাতে ঘটনাস্থল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, কিভাবে দুর্ঘটনা ঘটেছিল এই সম্পর্কে কি তথ্য রয়েছে, আর আহতদের অবস্থা এখন কি? দেখুন, আসলে সকাল 6:30টার দিকে ঢাকা থেকে ফিরে আসে রংপুরগামী, রংপুর থেকে ফিরে যাওয়া ঢাকাগামী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এটি হচ্ছে মিঠাপুকুরে বলদিপুকুর এলাকা, অর্থাৎ ঢাকা রংপুর মহাসড়কের পাশে দুটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে যে ফায়ার সার্ভিসের যে অর্থাৎ যিনি সহকারী পরিচালক যিনি জানালেন যে প্রায় অর্থাৎ 500 গজ দূরে ছিটকে পড়ে যায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা। এই সময় কিন্তু ঘটনাস্থলে 5 জন মারা যায়, আর মেডিকেলে নেওয়ার পথে 1 জন মারা যায়। সব মিলে আমরা যেটা জানতে পেরেছি যে 6 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আহত হয়েছে প্রায় 15 জনের উপরে। তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, এটি আসলে বলা হচ্ছে। তবে যে ঘটনাই ঘটেছে, আমরা যেটা জানতে পেরেছি যে ঈদ যাত্রী যারা ঈদের বাড়ি ফেরা মানুষ
তারা কিন্তু যাত্রী হিসেবে তারা যাচ্ছিলেন রংপুরের দিকে। এই সময় কিন্তু আমরা যেটা জানতে পেরেছি ফেসবুকে অর্থাৎ 6:30 থেকে 7টার মধ্যে ঘটনাস্থল পৌঁছাতে অর্থাৎ যে গাড়িটি অর্থাৎ সেলফি নামক একটি গাড়ি ঢাকা থেকে যাচ্ছিল এবং রংপুর থেকে জোহানা নামে একটি পরিবহন থেকে অর্থাৎ ঢাকাতে যাচ্ছিলেন। এই সময়ে কিন্তু এই ঘটনাটি মুখোমুখি সংঘর্ষ হয়। এটি সাধারণ মানুষ যেটা দাবি করছেন যে যেটি ঢাকা থেকে আসছিলেন সেটি ওভারটেক করার সময় এই গাড়িটি দুর্ঘটনা ঘটে। এটি আসলে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শত শত লোক তারা দেখছেন এবং ফায়ার সার্ভিসের লোকজন ডক্টরের কাছে এখনো চালিয়ে যাচ্ছেন। তবে যারা নিহত হয়েছেন তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে, আর যারা আহত হয়েছে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো যে অতি দ্রুত গতি চালার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তবে এটি কিন্তু বিশ্ব রোডের যে রাস্তাটি রয়েছে দুই পাশে অর্থাৎ ড্রেনেজ খোলা ছিল, অর্থাৎ রাস্তার যে কাজ ছিল এই কাজ করার কারণে রাস্তাটি অর্থাৎ একটু ছোট থাকার কারণে গাড়িটি ওভারটেক করতে না পারার কারণে কিন্তু এই দুর্ঘটনা ঘটে গেছে। এটি আসলে বলা হচ্ছে সাধারণ মানুষের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে। পুলিশ এটি দাবি করছেন যে এই গাড়ি যে চালক রয়েছে সে ঘুমন্ত অবস্থায় থাকার কারণে হয়তো বা এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে এই ঘটনায় অর্থাৎ ফায়ার সার্ভিসের পক্ষ থেকে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। 3 সদস্য তারা এই তদন্ত করে দেখছেন যে আসলে দুর্ঘটনাটা কিভাবে ঘটেছে। এটি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে। তবে পুলিশের পক্ষ থেকেও কিন্তু তদন্ত টিম একটি গঠন করা হবে। আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে রংপুরের জেলা প্রশাসক যিনি আসিফ আহসান তিনি কিন্তু ঘটনাস্থলে কিছুক্ষণের মধ্যেই আসবেন। এটি আসলে বলা হচ্ছে যদি তিনি আসেন হয়তো জেলা প্রশাসকের পক্ষ থেকে হয়তো বা তদন্ত টিম গঠন করা হবে। যারা নিহত রয়েছেন তাদের পক্ষ থেকে তাদেরকে আর্থিক অনুদানও দেওয়া হবে, এটি আসলে বলা হচ্ছে। তো সব মিলে যেটি বলা চলে যে ঈদ ফেরা মানুষ যারা দ্রুত গতি যারা বাসে আসতেছিলেন, এটি আসলে এই দুর্ঘটনা গত ঈদেও আমরা দেখেছি যে অনেক লোক প্রাণ দিয়েছে বাসে যারা রংপুরের দিকে আসছিলেন, যারা যাচ্ছিলেন ঠাকুরগাঁও বা পঞ্চগড় নীলফামারীর দিকে, তাদের কিন্তু এরকম দুর্ঘটনা বরাবর আমরা দেখতে পেরেছি। তবে সব মিলে বলা যেতে পারে যে যারা আহত রয়েছেন তাদের ভেতরে আরো যারা গুরুতর আহত রয়েছেন সেখানেও আরো হতাহতের সংখ্যা বাড়তে পারে, এটি আসলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্ছে। আরেকটি বিষয় জানিয়ে রেখেছে, আমি একটু আগে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত একজন চিকিৎসকের সঙ্গে কথা বলেছি, তিনি যেমন জানিয়েছেন যে গুরুতর অবস্থায় এখনো 5 জন রয়েছে, তাদের জ্ঞান এখনো ফেরেনি। হয়তো বা এই 5 জনের যে কোনো একজন তারা হতাহতের যে নিহত হতে পারে, এটি আসলে বলা হচ্ছে। তবে সব মিলে যে দুর্ঘটনা ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা, সকাল 6টা থেকে 7টার মধ্যে দুর্ঘটনাটা ঘটেছিল। এটি আসলে সর্বশেষ ছিল রংপুরের সড়ক দুর্ঘটনার সংবাদ। রংপুরে বাস দুর্ঘটনার বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী নজরুল ইসলাম। চীনের তৈরি সিনোফার্মের আরও 20 লাখ ডোজ করোনা টিকা দেশে এসেছে। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের 2টি কার্গো ফ্লাইটে এসব টিকা দেশে পৌঁছায়। এ সময় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর ডক্টর শামসুল হক জানান, রাত 11:30টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট 10 লাখ ডোজ টিকা নিয়ে বিমানবন্দরে অবতরণ করে। পরে তা গ্রহণ করে বেক্সিমকো ফার্মার গুদামে পাঠানো হয়। এছাড়াও রাত 3টায় বাংলাদেশ বিমানের আরও একটি ফ্লাইটে আসে আরও 10 লাখ ডোজ টিকা। সোমবার আরও 30 লাখ ডোজ যুক্তরাষ্ট্রের মডার্নার টিকা দেশে আসবে বলেও জানান স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা। সব মিলিয়ে আগামী 2 মাসের মধ্যে বিভিন্ন উৎস থেকে প্রায় 2 কোটি টিকা দেশে আসার কথা রয়েছে। আরোটুকু আমরা বলতে পারি এবং সেই তথ্য যখনই আমাদের কাছে যেটা আসবে তখনই আপনাদেরকে জানবো। তো আমরা এর আগে পেয়েছি 31, আজকে পেলাম 20, তার মানে 51 লক্ষ। তার মধ্যে আগের 31 লক্ষ তো ছিল আমাদের উপহার। গণটিকা কর্মসূচির আওতায় প্রতিদিন দেশ জুড়ে টিকা নিচ্ছেন প্রায় 2 লাখ মানুষ। শনিবার সকাল থেকে বিভিন্ন কেন্দ্রে দেখা গেছে টিকা নিতে আসা মানুষের লাইন। তবে কিছু কিছু কেন্দ্রে টিকাদান শুরুর কিছুক্ষণের মধ্যেই টিকা শেষ হওয়ায় ফিরে আসতে হয়েছে অনেককে। মোবাইলে বার্তা পাওয়ার পরেও টিকা নিতে না পেরে ক্ষোভ প্রকাশ করেছেন তারা। করোনার ভয়ালো থাবায় দেশে প্রতিদিন গড়ে প্রাণ হারাচ্ছেন 200 মানুষ। মহামারীর ভয়াবহতায় করোনার টিকা নিতে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে মানুষের মধ্যে। রাজধানীর বিভিন্ন টিকা কেন্দ্রে দেখা গেছে মানুষের উপচে পড়া ভিড়। নিবন্ধন করে কেন্দ্রে গেলেও যারা মোবাইলে বার্তা পাননি তাদের টিকা দেওয়া হয়নি। আবার কিছু কেন্দ্রে দুপুরের আগেই টিকার মজুদ ফুরিয়ে যাওয়ায় মোবাইলে বার্তা পেয়ে আসা সবাইকেও টিকা দেওয়া যায়নি। দূর দূরান্ত থেকে আসতেছে, এখন আয়সা ভোগান্তি হইতেছে, মেসেজ যাইতেছে না। আমাদের ভোগান্তির শেষ নেই। আমরা সকাল 8টা থেকে দাঁড়িয়েছি লাইনে,
এখন যে কখন আমাদের টিকা সম্পূর্ণ হবে আমরা ঠিক জানি না। ঢাকার বাইরেও বিভিন্ন জেলার টিকা কেন্দ্রে ছিল মানুষের ভিড়। চুয়াডাঙ্গায় গত 3 দিনে টিকা নিয়েছেন মোট ৫,৭৮৬ জন। মানুষ টিকা নিতে অতটা আগ্রহী ছিল না, কিন্তু এখন টিকা নিতে গ্রামগঞ্জ থেকে একেবারে মানুষ অনেক আগ্রহী। তারা যত দ্রুত পাচ্ছে নিবন্ধন করছেন। চীনের সিনোফার্ম টিকা আমাদের আগে থেকে চালু হয়েছে এবং আমরা গণটিকা দিচ্ছি। এখন পর্যন্ত আমরা টিকা দিচ্ছি। আজকেও আমরা সকাল থেকে কার্যক্রম শুরু করেছি। হবিগঞ্জের জেলা হাসপাতাল ও 6টি উপজেলা হাসপাতালে পঞ্চম দিনের মতো চলছে সিনোফার্মের করোনা টিকাদান। কেন্দ্রগুলোতে ছিল মানুষের ভিড়। এদিকে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় টিকা প্রত্যাশীদের চাপ সামলাতে বাড়ানো হচ্ছে টিকাদানের বুথ। মাহমুদুর নবী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানিয়েছেন, ঈদের পর 23 জুলাই থেকে আবারও শুরু হচ্ছে 14 দিনের কঠোর লকডাউন। সে সময় বন্ধ থাকবে গার্মেন্টস সহ সব শিল্প কারখানা। আর সংক্রমণ নিয়ন্ত্রণে না এলে হাসপাতাল করে ডাক্তার নিয়োগ দিয়েও চিকিৎসা দেওয়া কঠিন হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ, ঊর্ধ্বমুখী মৃত্যুর হার, হাসপাতালের সংকট সজ্জার। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে চলা লকডাউন কোরবানির ঈদ সামনে রেখে 8 দিনের জন্য শিথিল করেছে সরকার। তবে 23 জুলাই থেকে আবারও কঠোর লকডাউন শুরু। বন্ধ থাকবে গার্মেন্টস সহ সব ধরনের কারখানা। আমরা যতদিন পরিপূর্ণভাবে না নিতে পারছি ততদিন কিন্তু আমাদের মাস্ক পরতে হবে। বিশেষ কারণে আমাদেরকে একটু চলাফেরার উপরে শিথিল করতে হয়েছে, কিন্তু আমরা স্বাস্থ্যবিধি কোনো শিথিল করিনি। আমরা সকলকে চাচ্ছি সকলে যাতে করে স্বাস্থ্যবিধি মেনে চলে, মাস্ক পরে চলে এবং খুব সতর্কতার সাথে চলে। অপ্রয়োজনে বাইরে আসবে না, ঘরে থাকবে। এদিকে স্বাস্থ্যবিধি না মানলে পরিস্থিতি আরও ভয়াবহ হবে বলে সতর্ক করেছেন স্বাস্থ্যমন্ত্রী। তখন নতুন করে হাসপাতাল ও ডাক্তার নিয়োগেও চিকিৎসা দেয়া কঠিন হয়ে পড়বে বলেও শঙ্কা তার। হাসপাতালের সিট প্রায় শেষ হয়ে আসছে। ডাক্তার, নার্স, অন্যান্য যারা সেবী আছে তারাও ক্লান্ত হয়ে যাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী সর্বদাই নির্দেশনা দিচ্ছেন, চেষ্টা করছেন, নতুন ডাক্তার 4000 নিয়োগ হচ্ছে, 4000 নার্স নিয়োগ হচ্ছে। আমরা যতই নিয়োগ দিই না কেন, সংক্রমণের হার যদি 3 গুণ 4 গুণ বাড়ে আর আমাদের 10-15,000 সিট আছে, সেটা যদি 40,000 রোগী হয় তখন তো আর এটা সম্ভব হবে না। এই মুহূর্তে করোনা সংক্রমণ রোধে সারা দেশে কঠোর বিধিনিষেধ পালনের কোনো বিকল্প নেই বলে জানাচ্ছেন জনস্বাস্থ্যবিদেরা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা পরিস্থিতি জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিচ্ছে সহকর্মী মিলনুল্লাহ। মিলন, কুষ্টিয়ার সার্বিক করোনা পরিস্থিতি কেমন দেখছেন, আর চিকিৎসা ব্যবস্থা কি পর্যাপ্ত কিনা? হ্যাঁ, এখন পর্যন্ত করোনা আক্রান্ত এবং সংক্রমণের যে হার, সেই হিসাবে কিন্তু এখনো চিকিৎসকরা বলছে যে তাদের দ্বারা চিকিৎসা দিতে একটু বেগ পেতে হলেও সেটা তাদের সাধ্যের ভিতরেই আছে। কিন্তু এই হারটা যদি বাড়তে থাকে তাহলে কিন্তু তাদের আর কন্ট্রোল করা কঠিন হয়ে যাবে তাদের পক্ষ থেকে। তো আসলে আমি এখন কথা বলছি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল, যেটা 250 শয্যার বিশিষ্ট জেনারেল হাসপাতাল থাকলেও এখন এটা 250 শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেড করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। তো আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে সামনে যে বুথটি দেখা যাচ্ছে, এটি হলো করোনার যে নমুনা পরীক্ষার বুথ, সেই বুথ। এখানে কিন্তু প্রতিদিনই যে ভিড়, সেই ভিড় কিন্তু লক্ষণীয় এবং মানুষের পরীক্ষার যে হার সেটা কিন্তু বাড়ছে। আরেকটি জিনিস যে এর পাশে কিন্তু আরেকটি বুথ আছে, সেখানে হলো করোনার টিকা দেওয়া হচ্ছে, সেখানেও কিন্তু মানুষের ভিড় আমরা দেখেছি যে প্রচন্ড রকমের বাড়ছে। আর কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা ব্যবস্থার কথা যদি বলেন, এখানে আসলে যে সেন্ট্রাল অক্সিজেনের ব্যবস্থা, যেটা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা যেটা বলছে যে করোনার চিকিৎসার যে মূল উপাদান অক্সিজেন, সেই অক্সিজেনের যে পরিমাণ সেটা কিন্তু এখন পর্যন্ত পর্যাপ্ত আছে বলে চিকিৎসকরা আমাদের জানিয়েছেন। তো আসলে আমরা জানতে চেয়েছিলাম যে এখন যেভাবে সংক্রমিত হচ্ছে এইটার কারণ কি। তো আসলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানছে যে কয়েকটি বিষয় এইটার জন্য দায়ী। সেটা হলো যে যারা করোনা আক্রান্ত হয়ে হোম আইসোলেশন আছেন তারা কিন্তু সঠিকভাবে কোয়ারেন্টাইন মানছেন না, তারা যত্রতত্র বাইরে ঘোরাফেরা করছেন এবং এই ঘোরাফেরার কারণে কিন্তু সংক্রমিত সংখ্যা আরো বাড়ছে। তারপরে আরো কিছু বিষয় আছে যেগুলো হলো যে হাসপাতালে যেসব রুগীরা আছে চিকিৎসা নিচ্ছে এবং হাসপাতালের এই চিকিৎসা নেওয়া রুগীর সাথে যারা অ্যাটেন্ডেন্স আছে, এর আগে আমরা দেখেছি যে হাসপাতালে যেসব রুগী ভর্তি ছিল তাদের সেবা শুশ্রূষার জন্য আত্মীয় স্বজন আসতেন না, কিন্তু এখন এইসব রুগীর সাথে কিন্তু 2 থেকে 3 জন করে অ্যাটেন্ডেন্স তাদের সাথে থাকতেছে, আত্মীয় স্বজন সাথে থাকতেছে এবং তারা কিন্তু অহরহ বাইরে থেকে যাতায়াত করতেছে। এদের মাধ্যমে কিন্তু সংক্রমিত হচ্ছে মানুষ। তো এইভাবেই কিন্তু স্বাস্থ্য অধিদপ্তরের যারা কর্মকর্তা তারা কিন্তু আমাদের জানিয়েছেন। তো এইসব জিনিসগুলোর উপরে
করে কিন্তু বিশেষ দৃষ্টি আকর্ষণ করতে বলছে। আরেকটি বিষয় সেটা হলো যে কুষ্টিয়ায় কিন্তু এখন করোনার যে পরিস্থিতি গত কয়েকদিনে কিন্তু একটা জায়গায় দাঁড়িয়ে আছে, এটা কিন্তু নিচের দিকে একটু বলা চলে। তো এই করোনার যে লকডাউনটি তুলে নেওয়া হয়েছে এই সময় যদি সঠিকভাবে স্বাস্থ্যবিধি মানা যায় তাহলে কিন্তু এই অবস্থা থেকে হয়তো বেরিয়ে আসা সম্ভব হবে বলে আমাদেরকে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে কুষ্টিয়ার সর্বশেষ করোনা পরিস্থিতি নিয়ে। করোনা খবর জানাচ্ছিলেন কুষ্টিয়া থেকে মিলুনুল্লাহ। হজের উদ্দেশ্যে পবিত্র মক্কা নগরীতে আসতে শুরু করেছেন হজ যাত্রীরা। তাদের পদচারণায় মুখর হয়ে উঠেছে চারদিক। তাওয়াফে মুখরিত পবিত্র কাবা চত্বর। করোনা মহামারীর মধ্যে দ্বিতীয়বারের মতো সীমিত পরিসরেই হচ্ছে এবারের হজ। প্রতি 3 ঘন্টায় 6000 হজ যাত্রী তাওয়াফ করার সুযোগ পাচ্ছেন। অতিরিক্ত সতর্কতা হিসেবে একদলের তাওয়াফ শেষ করার পরেই ওই স্থান জীবাণুমুক্ত করা হচ্ছে। আজ মিনা প্রাঙ্গণে অবস্থান করবেন মুসল্লিরা। সোমবার সূর্য ওঠার পর আরাফাত ময়দানে যাবেন। এবারের হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়ক ডক্টর মান্দার বালিলাহ। বাংলা সহ 9টি ভাষায় অনুবাদ করে প্রচার করা হবে খুতবা। সূর্যাস্তের পর মুজদালিফায় গিয়ে সেখানে খোলা আকাশের নিচে রাত জেগে চলবে ইবাদত বন্দেগী। মঙ্গলবার আবারও ফিরবেন মিনায়। শয়তানকে পাথর নিক্ষেপ ও পশু কোরবানির মধ্য দিয়ে শেষ হবে হজের মূল আনুষ্ঠানিকতা। কিশোর গ্যাংয়ের দৌরাত্মে অতিষ্ঠ রাজধানীর মিরপুরবাসী। চাঁদাবাজি, জমি দখল সব অপকর্মে জড়িত তারা। প্রতিবাদ করলেই শুরু হয় অত্যাচার। স্থানীয় রাজনীতির ছত্রছায়ায় শক্তিশালী তারা। গোয়েন্দা সংস্থা তদন্তেও কিশোর গ্যাংয়ের পেছনে স্থানীয় প্রভাবশালীদের মদদের তথ্য উঠেছে। মিরপুর 10-এর ডি ব্লকের চিত্র এটি। বড় ভাইকে সালাম না দেওয়ায় বিপ্লব কিশোর গ্যাংয়ের সদস্যরা মারধর করছে প্রতিপক্ষ গ্যাংয়ের সদস্যদের। খোঁজ নিয়ে জানা যায় এই গ্যাংয়ের প্রধান বিপ্লব মৃধা। সহকারী হিসাবে কাজ করে ফয়সাল, মাহবুব, পারভেজ সহ আরো অনেকে। এসব গ্যাংকে আধিপত্য বিস্তারে কাজে লাগাচ্ছে প্রভাবশালীরা। 11 নম্বর সেক্টরের পলাশবাড়ি এলাকার এই গরুর ফার্মটি স্থানীয় কাউন্সিলর জহুরুল ইসলাম মানিকের। কিশোর গ্যাংকে কাজে লাগিয়ে অহিদ মোল্লা নামক একজনের 10 কাঠা জমি দখল করে এটি গড়ে উঠেছে বলে দাবি ভুক্তভোগীদের। এখন আমার বাবার সম্পত্তি ওরা খারিজ করতে পারে না, কিছু না, খারিজ আমাদের নামে। সারা মিরপুরটাই তো ওর মানিকের। ও শুধু আমার জায়গা দখল করে না, আরো জায়গা যায় দেখেন দখল আছে। মিরপুর 10 ও 13 নম্বরের ভ্রাম্যমাণ দোকানগুলো থেকে চাঁদা তোলে এ চক্র। অগ্রিম হিসাবে নেওয়া হয় 50,000 থেকে 1 লাখ টাকা। প্রতিষ্ঠান দেওয়ার কথা, আমি ওখানে ব্যবসা করব, কিন্তু ওরা আমার পজিশনও দেয় না, টাকা দেয় না। টাকা চাইতে গেলে উল্টো ভয়ভীতি দেখা। এদের লোকে কথা বলা মানে পাপ, যা করে যায়। টিটকারি মারে, মেয়ে লোক যাইতেছে টিটকারি মারে, তো কিছু কইতে পারি না, সইতেও পারি না। গোয়েন্দা সংস্থার তদন্তে উঠে আসে এই এলাকায় বেশ কয়েকটি কিশোর গ্যাং সক্রিয় স্থানীয় কাউন্সিলর মানিকের নেতৃত্বে। বিয়ের প্রলোভন দেখিয়ে তার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ধর্ষণের অভিযোগও এনেছেন এক নারী। আমাকে যখন বললো যে আমি তোমাকে বিয়ে করব, তখন আমি আকাশ ভেঙে পড়লো যে এটা কিভাবে সম্ভব। সে আমার বিচারক, সে আমার চাচা, সে আমাকে কিভাবে বিয়ে করতে চায়। আমার লাইফটা বরবাদ। আজকে আমি রাস্তায়, ভাই বোনদের কাছেও আমি তেমন একটা মুখ পাই না। অভিযোগ নাকচ করেছেন কাউন্সিলর মানি। তার দাবি যুবলীগের সম্মেলন ঘিরে এসব তার বিরুদ্ধে প্রতিপক্ষের অপপ্রচার। প্রমাণ করতে পারে যে আমি মাদক সেবন করেছি, মাদকের সাথে আমার সম্পর্ক ছিল, কোনোদিন কোথাও চাঁদাবাজি করেছি, কোনোদিন কোথাও কোনো দখলদারি করেছি, কিশোর গ্যাংকে লালন পালন করেছি, তাহলে আমি এই আওয়ামী রাজনীতি থেকে নিজেই সরে দাঁড়াবো এবং কাউন্সিলর থেকেও পদত্যাগ করব। এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কিশোর গ্যাংয়ের পৃষ্ঠপোষকদের দমন করার দাবি মিরপুরবাসীর। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নারায়ণগঞ্জে ফতুল্লায় আধিপত্য বিস্তার ও মাদক ব্যবসায় বাধা দেয়া ইমন নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনায় আহত হয়েছে আরও 2 জন। পুলিশ জানায় গতকাল রাতে পশ্চিম দেওবক নগর এলাকার হাজির মাঠে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানায় দীর্ঘদিন ধরে একটি গ্রুপ এলাকায় আধিপত্য বিস্তার ও মাদক বিক্রি করে আসছিল। নিহত ইমনের বড় ভাই ব্যবসায় বাধা দিলে তাদের মধ্যে ঝগড়া হয়। সেই ঘটনার জের ধরেই গতকাল রাতে বড় ভাই ওমরকে না পেয়ে তার ছোট ভাই ইমনকে ছুরিকাঘাত করে। সে সময় বাধা দিলে আহত হয়। পরে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হত্যার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ।
রাজধানীর হাটগুলোতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে পশু। নানা আকারের গরু থাকলেও নজর কাটছে বিশাল আকারের কিছু গরু। বড় আকারের এসব গরুর উপযুক্ত দাম পাওয়ার আশায় নিজস্ব তত্ত্বাবধানে হাটে তুলছেন অনেক খামারি। হৃষ্টপুষ্ট এই ষাঁড়টির নাম সুলতান। উচ্চতা 6.5 ফিটের বেশি আর ওজন 1500 কেজির মতো। রংপুরের প্রত্যাশী ডেইরি ফার্মে পালন করা শঙ্কর জাতের গরুটি উঠেছে এবার ঢাকার গাবতলীর হাটে। দাম হাঁকা হচ্ছে 30 লাখ টাকা। নজর কাটছে একই খামারে পালন করা ষাঁড় দুলালো। 1400 কেজি ওজনের গরুটির দাম 25 লাখ টাকা চাওয়া হচ্ছে। সাধারণ যে অন্যান্য গরুকে যেভাবে খাওয়াই এভাবে খাওয়াইতেছি, যেমন গুঁড়া ভুসি, সবুজ ঘাস, আপনার বিভিন্ন ডাল ছোলা এগুলোই খাওয়াইতেছি। ষাঁড় দুটির বয়স 5 বছর। এদের খাবারের পেছনে দিনে বর্তমানে 2500 টাকা করে খরচ করতে হয় খামারের মালিককে। আমরা বলতে চাচ্ছি আসলে যে এটা হচ্ছে আমাদের নিজস্ব দেশের গরু। এর মা এখানে জন্মগ্রহণ করা এবং এ যদিও বাইরে থেকে আসা। এখন যদি আমরা এর থেকে বীজ নেই বা যদি উৎপাদন করি তাহলে দেশেই এরকম জাত আনা সম্ভব। এখন সুলতান ও দুলালের ক্রেতার অপেক্ষায় তাদের মালিক। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোরবানির ঈদ উপলক্ষে হাটগুলোতে প্রচুর পশু উঠলেও এখনো বেচা বিক্রি সেভাবে জমেনি। হাতের সময় বেশি না থাকলেও এখনো দাম বেশি হাঁকছেন ক্রেতারা। আর হাট ঘুরে দাম যাচাইয়ের কিছুটা সময় নিচ্ছেন ক্রেতারাও। কোরবানির ঈদ সামনে রেখে হবিগঞ্জের বিভিন্ন জেলা উপজেলায় বসেছে প্রায় অর্ধশত পশুর হাট। গ্রামের হাটগুলোতে পুরোদমে বেচাকেনা শুরু হলেও এখনো জমেনি শহরের হাট। বিক্রেতারা বলছেন রাখার জায়গার অভাবে শহরের বাসিন্দাদের অনেকেই এখনো পশু কিনছেন না। তবে 2-1 দিনের মধ্যেই বদলে যাবে এই অবস্থা। যদিও ক্রেতারা বলছেন দাম বেশি হাঁকছেন বিক্রেতারা। আমি হবিগঞ্জ গরুর বাজারে সবচেয়ে বড় গরু নিয়ে আসছি। আমি বর্তমানে দাম চাইতেছি 9 লক্ষ টাকা। দাম অনেক বেশি, মানে পাইকারগুলা গরুর দাম ছাড়তেছে না। বেচা কিনি এখন শুরু হয়েছে না, শুরু হইব। বেচা কিনি ভালো কাস্টমার আছে। করোনা পরিস্থিতির মধ্যে হাট বসায় গুরুত্ব পাচ্ছে স্বাস্থ্যবিধি। এক্ষেত্রে তৎপর আইনশৃঙ্খলা বাহিনীও। গরুর বাজারে নিরাপত্তার জন্য আমরা এখানে ডিউটি করতেছি। যাদের মাস্ক নাই তাদেরকে মাস্ক পরার জন্য নির্দেশ দিচ্ছি। হাটডাকে সরগরম ঝিনাইদহের 12টি পশুর হাট। ঈদ যত এগিয়ে আসছে সঙ্গে সঙ্গে বাড়ছে ক্রেতাও। গরুর বাজার আগুন, কিনা যাচ্ছে না, ক্রেতার চেয়ে গরু বেশি, তারপরেও দাম বেশি। দেশি ছোট গরুগুলোর দাম বেশি যাচ্ছে এবং বেশি হাইব্রিড গরুগুলোর দাম কম। গত বছরে যে দাম বেচা কিনা ছিল 87, তার থেকে আল্লাহর রহমতে এবছর বাজার খুব ভালো। হাটগুলোতে জাল নোট শনাক্তকরণ বুথ স্থাপন সহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। জাল টাকা শনাক্তকরণ এবং ব্যাপারীদের সুরক্ষায় যা যা করার আমরা হাট কমিটির পক্ষ থেকে সবকিছুই করছি। প্রচুর পরিমাণে পশু উঠেছে চুয়াডাঙ্গার হাটগুলোতে। সময় বেশি না থাকায় বিক্রির তোড়জোড় বেশি বিক্রেতাদের। শামিমা রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভূমি অধিগ্রহণ শেষ না হওয়ায় আটকে আছে ভাঙা মাদারীপুর বরিশাল মহাসড়কে 4 লেন করার কাজ, যা বাস্তবায়ন হলে কমবে দুর্ঘটনা, উন্নত হবে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা। নানা জটিলতায় দীর্ঘদিনেও ভূমি অধিগ্রহণের কাজ শেষ করা যায়নি বলে জানান জেলা প্রশাসন। পদ্মা সেতুর সুফল পেতে ফরিদপুরের ভাঙা থেকে কুয়াকাটা পর্যন্ত 4 লেনের সড়ক নির্মাণের উদ্যোগ নেয় সরকার। জমি অধিগ্রহণ শেষ হওয়ার কথা ছিল 2020 সালের 30 জুনের মধ্যে, কিন্তু মেয়াদ শেষের 1 বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি অধিগ্রহণ। এ সড়কে রয়েছে মাদারীপুর সদর, রাজৈর ও কালকিনি উপজেলার বিরাট অংশ, যার পুরোটাই সরু এবং বিভাজক না থাকায় ধীর হয়ে যায় যানবাহনের গতি, প্রায় ঘটে দুর্ঘটনা। তাই 4 লাইন হলে আমাদের জন্য সুবিধা, রাস্তায় কোনো সমস্যা হবে না, যানজট থাকবে না। আমাদের গাড়ির রাস্তাঘাট প্রচন্ড ভাঙা, সেই জন্য আমাদের গাড়ির দুর্ঘটনা ঘটে বেশি, তাহলে মালপত্র নষ্ট। এটা আমি সরকারের কাছে আশা করি যাতে 4 লাইনের রাস্তাটা দ্রুত কাজ করে, তাহলে আমাদের এই মহাসড়কে দুর্ঘটনা অনেক কমে যাবে। নানা জটিলতায় ভূমি অধিগ্রহণের কাজ বেঁধে দেওয়ার সময়ে শেষ হয়নি, তাই বিকল্প উপায়ে চলছে ভূমি অধিগ্রহণ। ভূমি অধিগ্রহণের জন্য আলাদা একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে এবং সেই ডিপিপির অংশ হিসাবে আমাদের মাদারীপুরে আমাদের 6টা প্রস্তাবনা আছে। তার মধ্যে মাদারীপুরে 3টা, গোপালগঞ্জে 2টি এবং ফরিদপুরে 1টি।
এবং এগুলোর মধ্যে আমার 6টার মধ্যে 4টার এলএকএস পড়ে গিয়েছে এবং কিছুর যৌথ জরিপ কাজ সম্পন্ন হয়েছে, সেগুলো প্রাক্কলন প্রস্তুত হচ্ছে। ভূমি অধিগ্রহণের জন্য গত বছরের শেষের দিকে 4 ধারায় নোটিশ দেয় জেলা প্রশাসন। অধিগ্রহণ কাজ শেষ হলেই শুরু হবে পরবর্তী কাজ। জমি অধিগ্রহণের কার্যক্রম চলছে, এটা যৌথ তদন্ত চলছে। জমি অধিগ্রহণের কার্যক্রম শেষ হয়ে গেলে হয়তো এটা পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে। সমীক্ষা শেষে 2018 সালের 11 অক্টোবর প্রকল্পটি অনুমোদন দেয় একনেক। জমি অধিগ্রহণের জন্য অনুমোদন দেওয়া হয় 1,887,85,90,000 টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে করোনার 7,000-এর বেশি মানুষের মৃত্যু হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে 4,80,000-এর বেশি মানুষ। এই নিয়ে বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়ালো 19,07,50,000 আর মৃত্যু 40,98,000-এর বেশি। ব্রাজিলকে ছাড়িয়ে বিশ্বে একদিনে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ইন্দোনেশিয়ায়। 24 ঘন্টায় 1,092 জনের মৃত্যুর সাক্ষী হয়েছে দেশটি। নতুন শনাক্ত প্রায় 52,000। ব্রাজিলে একদিনে প্রাণ গেছে 823 জনের। বিশ্বে একদিনে সবচেয়ে বেশি সংক্রমণ হয়েছে যুক্তরাজ্যে। নতুন করে শনাক্ত হয়েছে 54,674 জন। আক্রান্ত হয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। পরিস্থিতি নিয়ন্ত্রণে ভ্রমণ নিষেধাজ্ঞায় সংশোধন করেছে যুক্তরাজ্য। টিকা নেওয়া থাকলেও ফরাসি নাগরিকদের যুক্তরাজ্যে 10 দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হবে। 2 সপ্তাহ পর যুক্তরাষ্ট্রে একদিনে সর্বনিম্ন প্রাণহানি হয়েছে। কান চলচ্চিত্র উৎসবে এবার সবচেয়ে মর্যাদাপূর্ণ পাম টিয়র পেয়েছে ফ্রেঞ্চ বেলজিয়ান ড্রামা থ্রিলার তিতান। ছবিটির পরিচালক ফরাসি নির্মাতা জুলিয়া দুকুর্নো। 28 বছর পর কানে কোনো নারী পরিচালক জিতলেন এই স্বর্ণপাম। রোববার বাংলাদেশ সময় রাত 12টার পর ঘোষণা করা হয় 74তম কান চলচ্চিত্র উৎসবের পুরস্কার। এবার সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন নিত্রাম ছবির জন্য মার্কিন অভিনেতা কেইলেভ লান্ড্রি জোন্স। আর সেরা অভিনেত্রী দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড ছবির জন্য রিনাতে রানসোভে। এনেত এর জন্য সেরা পরিচালক পুরস্কার পেয়েছেন লিও স্কারেক্স। এবছর মূল প্রতিযোগিতা বিভাগে বিচারকদের সভাপতি ছিলেন মার্কিন কৃষ্ণাঙ্গ পরিচালক স্পাইক লি। বিচারক প্যানেলের 8 বিচারকের 5 জনই ছিলেন নারী। জিম্বাবুয়ের বিপক্ষে টাইগারদের সিরিজে নিশ্চিতের লড়াই আজ। লিটনকে নিয়ে শঙ্কা কাটলেও অনিশ্চিত মুস্তাফিজ। সিরিজ জিততে ব্যাটসম্যানদের দায়িত্ব নেওয়ার তাগিদ টাইগার অধিনায়ক তামিমের। অন্যদিকে পেসারদের দাপটে ঘুরে দাঁড়াতে মরিয়া রোডেশিয়ানরা। হারারেতে ম্যাচ শুরু দুপুর 1টায়। টেস্টের পর ওয়ানডে, 2 সিরিজেই শুরু অনেকটা একই ধাঁচে। নতুন বলে ব্লেজিং মুজারাবানির বাউন্স ও গতির জবাব দিতে পারেনি টাইগার টপ অর্ডার। লিটন রিয়াদদের নৈপুণ্যে দুবারই পার পেয়ে গেছে টিম টাইগার্স। এমনকি শেষমেশ এসেছে বড় ব্যবধানে জয়। কিন্তু তারপরও টাইগার ব্যাটসম্যানদের দুর্বলতা কি লুকানো গেল? সমতায় ফেরার লড়াইয়ে স্বাগতিক পেসারদের চোখ সেই দুর্বলতায়। হারারের সবুজ উইকেটের সমর্থনটা নিঃশর্ত। মরিয়া রোডেসিয়ান পেস অ্যাটাক শুরুতে সামলানোর দায়িত্ব তামিম লিটনের। দ্বিতীয় ওয়ানডের জন্য ফিট হয়ে উঠেছেন লিটন দাস। তবে ইনজুরি আছে জেনেও খেলে যাচ্ছেন অধিনায়ক তামিম। এই 3টা ম্যাচে কম বেশি একটু রিস্ক নিয়েই খেলতে হচ্ছে, বাট আমি সামহাও ম্যানেজ করছি। লিটনের অবস্থা আমি যতটুকু জানি এখন আগের চেয়ে অনেক ভালো। মুস্তাফিজেরটা এখনো একটু কোয়েশ্চেন মার্ক আছে। সাকিবের রেকর্ড গড়ার দিনে জিম্বাবুয়ের ব্যাটিং সামর্থ্য প্রশ্নের মুখে পড়লেও ওদের হালকা করে দেখা বুদ্ধিমানের কাজ হবে না। মুস্তাফিজের অনুপস্থিতিতে টিম ওয়ার্কের চাহিদা এখন টাইগার বোলিং অ্যাটাকে। কম রানে যদি 3টা উইকেট পড়ে যায়, এটা ইটস নট অ্যান আইডিয়াল থিং। আমরা এটাই চেষ্টা করবো যে আমাদের টপ অর্ডার থেকে আমি বলেন, সাকিব বলেন, এরা যদি আরও বেশি একটা বড় ইনিংস খেলতে পারে তাহলে ইট হেল্পস দ্য টিম টু এরকম সিচুয়েশনে পড়তে না হয়। দেশের বাইরে সবচেয়ে বড় 155 রানে জয়, কিন্তু পরের ম্যাচটা শুরু করতে হবে শূন্য থেকেই। হারারের উইকেট দিনের প্রথম ভাগে সহায়তা দেবে পেসারদের, যে কারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে টস ভাগ্য। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টোকিও অলিম্পিকে আবারও করোনা ধাক্কা। এবার গেমস ভিলেজে খোঁজ মিলেছে করোনা পজিটিভ রোগীর। আয়োজনের সাথে সংশ্লিষ্ট ব্যক্তির পর 2 অ্যাথলিট আক্রান্ত হয়েছেন করোনায়। অলিম্পিক শুরুর 5 দিন আগে রোববার এমন তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে সব বাধা পেরিয়ে সফল আসর আয়োজনের প্রত্যাশা আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সভাপতির। এদিকে উগান্ডার নিখোঁজ অ্যাথলিটের রেখে যাওয়া চিঠি পেয়েছেন আয়োজকরা। তাতে 20 বছরের জুলিয়াস লিখেছেন, নিজ দেশে আর ফিরে যেতে চান না তিনি। অলিম্পিকে নিজের জায়গা করে নিতে ব্যর্থ হওয়ায় 20 জুলাই দেশে ফেরার কথা ছিল তার আগে শুক্রবার নিখোঁজ হন তিনি। এদিকে টোকিওতে একদিকে চলছে জরুরি অবস্থা, অন্যদিকে গেমস বাতিলের প্রতিবাদও হচ্ছে প্রতিনিয়ত।
প্রিমিয়ার লিগ ফুটবলে আজ মাঠে নামবে টেবিল টপার বসুন্ধরা কিংস। বিকেল 4:30টায় চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে অস্কার ব্রুজনের দল। শিরোপা জয়ের পথে অনেকটা এগিয়ে আছে কিংস। 17 ম্যাচ 49 পয়েন্ট তাদের। দলটির অন্যতম ভরসা উইঙ্গার রবিনহো। 16 গোল দিয়ে আসরের শীর্ষ গোলদাতা এই ব্রাজিলিয়ান। কিংসের প্রতিপক্ষ চট্টগ্রাম আবাহনী রয়েছে পয়েন্ট টেবিলের 5 নম্বরে। শীর্ষ দলের বিপক্ষে লড়াই কঠিন হবে তাদের জন্য। অন্যদিকে টেবিলের 2 নম্বর দল আবাহনীও মাঠে নামবে আজ সন্ধ্যা 7:45টায় মুক্তিযোদ্ধা সংসদের চ্যালেঞ্জ নেবে আকাশী নীলরা। সমান 17 ম্যাচ খেলে বসুন্ধরার চেয়ে 13 পয়েন্ট পিছিয়ে আছে আবাহনী। এক ম্যাচ হাতে রেখেই নারী লিগের শিরোপা জিতল বসুন্ধরা কিংস। 13 ম্যাচে কিংসের সংগ্রহ 39 পয়েন্ট। 24 গোল করে সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে আছেন কৃষ্ণা রানী। ঘরোয়া ফুটবলে অব্যাহত বসুন্ধরা কিংসের আধিপত্য। নারী পুরুষ 2 লিগেই দাপট কিংসের। এক ম্যাচ হাতে রেখে এরই মধ্যে নারী লিগ শিরোপা নিশ্চিত হয়েছে। জামালপুর একাদশকে লজ্জা উপহার দিয়েছে সাবিনা কৃষ্ণারা। শিরোপা নির্ধারণী ম্যাচে ক্ষুরধার সাবিনা কৃষ্ণা শামসুন্নাহার 3 হ্যাট্রিকের প্রতিপক্ষে জালে দিয়েছেন 18 গোল। আসলে 24 গোল করে সর্বোচ্চ গোলদাতা কৃষ্ণা রানী। 20 গোল নিয়ে 2-এ সতীর্থ সাবিনা। চুলের নতুন সব স্টাইল দিয়ে বরাবরই খবরের শিরোনামে থাকে নেইমার। কোপা আমেরিকার পর ব্রাজিলিয়ান পোস্টার বয় আবারও হাজির নতুন হেয়ার কাট নিয়ে। বিচিত্র চুলের ছাড় দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ভাইরাল নেইমার হয়েছেন ট্রলের শিকার। মাঠে ফুটবল নিয়ে কারিকুরিতে জুড়ি নেই। ফুটবলার নেইমার মাঠে যতটা সিরিয়াস, ব্যক্তিগত জীবনে ততটাই আমোদে হাস্যোজ্জ্বল। কোপার শিরোপা হারানোর পর আবেগী ব্রাজিলিয়ান পোস্টার বয়ের কান্না ঐতিহাসিক মারাকানায় ভক্তদেরও কাঁদিয়েছে। কান্না শুকিয়ে গেছে, শোক হয়েছে অতীত। দুঃখ ভুলে নতুন রূপে হাজির নেইমার। ইউরোপিয়ান ফুটবলের নতুন মৌসুম শুরুর আগে চুলে দিয়েছেন নতুন হেয়ার কাট। সোনালী বিনুনির চুলে সোশ্যাল মিডিয়ায় বিনোদনের খোরাক জুগিয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। চুলের নতুন সব স্টাইল নেইমারকে বরাবরই রাখে খবরের শিরোনামে। রাশিয়া বিশ্বকাপে নুডলস হেয়ার কাট সোশ্যাল মিডিয়ায় আলোড়ন সৃষ্টি করে। এবার তেমনই বৈচিত্র্যময় চুলের ছাড় দিয়ে আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় তুলেছেন। হয়েছেন মিম ট্রলের শিকার। বন্ধু নেইমারের মতো মেসিও প্রতিনিয়ত বদলান হেয়ার কাট। তবে মার্জিত আর সাদাসিধে হওয়ায় নিন্দুকদের ট্রলের শিকার হন না তেমন। হালের আরেক সুপারস্টার রোনালদো প্রতি মৌসুমে বদলান চুলের ছাট, থাকেন ভক্তদের আলোচনায়। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল 1 ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরও বিস্তারিত দেখতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও টুইটারে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।